আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই আইসিটি বিষয়ের পঞ্চম অধ্যায়ের সি প্রোগ্রামিং রিলেটেড প্রায় অনেকগুলি এমসি, বিশেষ করে সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন আলোচনা করার চেষ্টা করব, অনেক তথ্য। তো প্রথমে হচ্ছে প্রোগ্রাম কি, প্রোগ্রাম বলতে কি বুঝি, তাই না? তো প্রোগ্রাম কি, এটা কিন্তু রাজশাহী বোর্ড 2017 সালে এসেছিল, কুমিল্লা বোর্ড 2016 সালে প্রশ্নটি এসেছিল। প্রোগ্রাম কি? কম্পিউটারের সমস্যা সমাধানের জন্য বর্ণ, অঙ্ক, শব্দ ইত্যাদির দ্বারা যে নির্দেশনা তৈরি হয়, এই নির্দেশনাকে প্রোগ্রাম বলে। এই যে ডান দিকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম আমি দেখাইলাম, যেমন জাভা, সি, সি প্লাস প্লাস, পাইথন, ওরাকল, বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা সফটওয়্যার রয়েছে। প্রোগ্রাম বলতে অ্যাকচুয়ালি সফটওয়্যার বোঝায়, কম্পিউটারকে নির্দেশনা দেওয়ার জন্য সংখ্যা, বর্ণ, অংশ বা বিভিন্ন অক্ষর ইত্যাদির সমন্বয়ে গঠিত যে নির্দেশমালা, এটি হচ্ছে প্রোগ্রাম। যেমন আমি এখানে একটি যে প্রোগ্রাম রচনা করে দেখাইলাম, তো এখানে এই প্রোগ্রামটা প্রথমেই তোমরা হয়তো বুঝতে পারবে না, যারা সি প্রোগ্রাম না করেছে তাদের জন্য একটু কঠিন হবে। তারপরেও বলছি, এটা হচ্ছে একটা প্রোগ্রাম, এই যে সি প্রোগ্রাম, যেখানে আমরা বিভিন্ন অক্ষর, সংখ্যা, প্রতীক ইত্যাদি ব্যবহার করে লিখেছি। বিশ্বের প্রথম প্রোগ্রামার কে? পরের প্রশ্ন। বিশ্বের প্রথম প্রোগ্রাম হচ্ছে অ্যাডা লাভলেস। অ্যাডা লাভলেস ছিলেন বিখ্যাত ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা এবং তিনি ছিলেন বিশ্বের প্রথম প্রোগ্রামার। 1815 সালে এই অ্যাডা লাভলেস জন্মগ্রহণ করেন এবং 1852 সালে মৃত্যুবরণ করেন। এবং এর মধ্যে 1833 সালে তিনি চার্লস ব্যাবেজের সংস্পর্শে এসে এই তার যে অ্যানালিটিক্যাল ইঞ্জিন, সেইখানে এই প্রোগ্রামের ধারণা ব্যবহার করেন। প্রোগ্রামিং ভাষা কি, তাই না? দারুণ একটি প্রশ্ন। প্রোগ্রামিং ভাষা হচ্ছে কম্পিউটারের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য এই বিশেষ করে শব্দ, বর্ণ, অক্ষর ইত্যাদি দ্বারা গঠিত নির্দেশমালা, রীতিনীতি, নির্দেশমালাকেই হচ্ছে প্রোগ্রামিং ভাষা বলে। যেমন বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং ভাষা রয়েছে, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, ওরাকল। তো এগুলি হচ্ছে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ দেখব আমরা এবার। বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা রয়েছে, তো এখানে একটি বিষয় প্রজন্মের উপর ভিত্তি করে প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। যেমন প্রথম প্রজন্মের ভাষা 1945 সালে রচিত হয়, নাম ছিল মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা। দ্বিতীয় প্রজন্মের ভাষা 1950 সালে তৈরি হয়, নাম ছিল অ্যাসেম্বলি ভাষা বা সাংকেতিক ভাষা। তৃতীয় প্রজন্মের ভাষা 1960 সালে তৈরি হয়, যে ভাষার নাম ছিল উচ্চতর প্রোগ্রামিং ভাষা। চতুর্থ প্রজন্মের ভাষা বা 4GL, যার নাম ছিল অতি উচ্চতর প্রোগ্রামিং ভাষা। এবং পঞ্চম প্রজন্মের ভাষা 1980 সাল থেকে বর্তমান পর্যন্ত আছে, যাকে বলা হয় স্বাভাবিক ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এবং এখানে একটি বিষয় বলে রাখা উচিত, পঞ্চম প্রজন্মের ভাষায় AI বা আর্টিফিশিয়াল ইন্টারনেট, বিশেষ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই প্রোগ্রাম রচনা করা হয়ে থাকে 5GL, পঞ্চম প্রজন্মের ভাষা। তো এগুলি আমরা একটু মনে রাখার চেষ্টা করব। পরের প্রশ্ন। স্তরের ভিত্তিতে আবার অন্যভাবেও ভাগ করা যায় প্রোগ্রামকে, সেটি হচ্ছে স্তরের ভিত্তিতে দুই ধরনের, উচ্চ স্তর, নিম্ন স্তর। তো নিম্ন স্তরের ভাষা হচ্ছে 2টি আর উচ্চ স্তরের ভাষা হচ্ছে 3টি। যেমন নিম্ন স্তরের ভাষার মধ্যে রয়েছে মেশিন ভাষা এবং অ্যাসেম্বলি ভাষা। এখানে এই দুটাকে কেন নিম্ন স্তরের ভাষা বলা হয়, তার কারণ এই দুটা ভাষা এক মেশিনে রচিত ভাষা আর এক মেশিনে চলে না, তাই এটিকে নিম্ন স্তরের ভাষা বলে। আর উচ্চ স্তরের ভাষার মধ্যে রয়েছে তৃতীয় প্রজন্মের ভাষা, চতুর্থ প্রজন্মের ভাষা এবং পঞ্চম প্রজন্মের ভাষা। এই তিনটাকে বলা হয় উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যাকে বলে, আর উপরেটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ। ভোলাটাইল মেমোরি কি? দারুণ একটি প্রশ্ন, তাই না? ঢাকা বোর্ড 2023 সালে প্রশ্নটি এসেছিল। ভোলাটাইল মেমোরি কি? তোমাদের মধ্যে হয়তো অনেকে জানে, ভোলা মানে কি, কোনো কিছু ভুলে যায়, এটা না। তাহলে যে মেমোরির তথ্য
যেসব মেমোরির ডেটা কম্পিউটার বন্ধ করলে হারিয়ে যায় সেগুলোকে অস্থায়ী বা ভোলাটাইল মেমোরি বলে। ভোলাটাইল মেমোরির আর এক নাম হচ্ছে অস্থায়ী মেমোরি। যেটা র্যাম হচ্ছে ভোলাটাইল বা অস্থায়ী মেমোরি, আর রম হচ্ছে স্থায়ী মেমোরি। ভার্চুয়াল মেমোরি কি? এটাও রাজশাহী বোর্ড 2023 সালে এসেছিল। ভার্চুয়াল মেমোরি হচ্ছে একসঙ্গে যখন অনেকগুলো প্রোগ্রাম চালু থাকে তখন র্যাম নিজের মেমোরি ছাড়াও প্রয়োজনে হার্ড ডিস্কের কিছু অংশ ব্যবহার করে। ভার্চুয়াল মেমোরি বলতে ধার করা মেমোরি বোঝায়। একসঙ্গে যখন অনেকগুলো প্রোগ্রাম চলে তখন কিন্তু অনেক সময় প্রোগ্রাম র্যাম কাভার করে না। যখন কাভার না করে তখন হার্ড ডিস্কের কিছু অংশ ব্যবহার করে, ওই অংশটুকুকে বলা হয় ভার্চুয়াল মেমোরি। অর্থাৎ কম্পিউটারে ব্যবহৃত এই ধরনের মেমোরিকে ভার্চুয়াল মেমোরি বলা হয়, যে র্যাম এর অতিরিক্ত যে অংশ ব্যবহার করে কম্পিউটার যখন পরিচালনা করা হয়। এবারে সে মেশিন ভাষা বলতে কি বুঝি? মেশিন ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ বলতে কি বুঝি? মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিজের ভাষা। এই যে শুধুমাত্র শূন্য এবং এক ব্যবহার করে লিখিত ভাষাকে কম্পিউটারের মেশিন ভাষা বা নিজস্ব ভাষা বলে। কম্পিউটারের মৌলিক ভাষা হচ্ছে মেশিন ভাষা। মেশিন ভাষার বাংলা হচ্ছে যান্ত্রিক ভাষা, শূন্য এবং এক ব্যবহার করে রচিত হয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে প্রায় আমি 50টার ঊর্ধ্বে এই সংক্ষিপ্ত প্রশ্ন 5 নম্বর অধ্যায়ের সি প্রোগ্রামিং রিলেটেড আলোচনা করার চেষ্টা করব। তাই প্রথম থেকে তো শেষ পর্যন্ত তোমরা যারা দেখবে অনেক কিছু শিখতে পারবে। মেশিন ভাষার আর এক নাম কিন্তু যান্ত্রিক ভাষা, এবং এটি কম্পিউটারের মৌলিক ভাষা। মেশিন ভাষার কিছু বৈশিষ্ট্য লিখব, এবার আমরা বৈশিষ্ট্য দেখব। মেশিন ভাষার বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে এক নম্বরে হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা, একেবারে কম্পিউটারের নিজের ভাষা, ভিতরের ভাষা, শূন্য এবং এক ব্যবহার করে মেশিন ভাষা রচিত হয়। এটি কম্পিউটারের মৌলিক ভাষা। এগুলো হচ্ছে মেশিন ভাষার বৈশিষ্ট্য। শুধুমাত্র শূন্য এবং এক ব্যবহার করে মেশিন ভাষা রচিত হয়। এই ভাষা কম্পিউটারে সরাসরি বুঝতে পারে, কম্পিউটার সরাসরি এই ভাষাটা বুঝতে পারে। মেশিন ভাষাকে নিম্ন স্তরের ভাষাও বলা হয়। প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে মেশিন ভাষা। এবং মেশিন ভাষার আর একটা সুবিধা হচ্ছে মেশিন ভাষাকে অনুবাদ করতে হয় না। যেমন আমরা অন্যান্য ভাষাকে অনুবাদ করে মেশিন ভাষায় রূপান্তর করতে হয়, বা মেশিন ভাষা যেহেতু কম্পিউটারের নিজের ভাষাতে অনুবাদ করার দরকার হয় না। মেশিন ভাষার কিছু নির্দেশসমূহ দেখব। মেশিন ভাষার নির্দেশসমূহ 4টি, যথাক্রমে এই গাণিতিক, নিয়ন্ত্রণ, ইনপুট আউটপুট, প্রত্যক্ষ ব্যবহার। এই যে বাম দিকে হলুদ কালার দিয়ে রেখেছি। গাণিতিক বলতে বোঝায় যোগ বিয়োগ গুণ ভাগ করা। নিয়ন্ত্রণ বলতে বোঝায় লোড করা, স্টোর করা, জাম্প করা। ইনপুট আউটপুট রিড রাইট মানে পড়ো এবং লেখো। প্রত্যক্ষ ব্যবহার মানে আরম্ভ এবং থামা বা আরম্ভ এবং শেষ করা, এগুলিকে বলা হয় প্রত্যক্ষ ব্যবহার। তো এই মেশিন ভাষার 4টি নির্দেশ। মেশিন ভাষার কিছু সুবিধা রয়েছে, সেগুলি দেখব। মেশিন ভাষার সুবিধার মধ্যে মেশিন ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, কম মেমোরির প্রয়োজন হয়, এগুলি সুবিধা। দ্রুত রান হয়, এগুলি সুবিধা। মেশিন ভাষার কিছু অসুবিধাও আছে। 1 নম্বরে যে মেশিন ভাষার অসুবিধা সেটি হচ্ছে মেশিন ভাষা এক মেশিনের ভাষা আর এক মেশিনে চলে না, এটা একটা অসুবিধা। যাই হোক, এবার আসি অ্যাসেম্বলি ভাষা বলতে কি বুঝি। অ্যাসেম্বলি ভাষা হচ্ছে সংকেত ব্যবহার করে, কোড ব্যবহার করে রচিত হয়। সেজন্য আমরা লিখতে পারি এইভাবে বিভিন্ন প্রকার নেমনি কোড। যেমন ডান দিকে আমি কয়েকটা নেমনি কোড দেখাইলাম, STA, CLR, ADD, SUB, এগুলো সব বিভিন্ন কোড। তো এরকম কোড বা সংকেত ব্যবহার করে যে ভাষা রচিত হয় তাকে অ্যাসেম্বলি ভাষা বলা হয়। পরের প্রশ্ন লক্ষ্য করি। অ্যাসেম্বলি ভাষার কিছু বৈশিষ্ট্য আছে। অ্যাসেম্বলি ভাষার বৈশিষ্ট্যের মধ্যে অ্যাসেম্বলি ভাষা সাংকেতিক ভাষা, 1950 সালে এটি রচিত হয়, এবং দ্বিতীয় প্রজন্মের ভাষা হিসাবে অ্যাসেম্বলি ভাষা সমাদৃত। একে বলা হয় দ্বিতীয় প্রজন্মের ভাষা। এবার আসি অ্যাসেম্বলি ভাষার গাণিতিক সমাধানের কিছু কোড। যেমন যোগ করার জন্য ADD, বিয়োগ করার জন্য SUB, ভাগ করার জন্য MUL,
গুণ করার জন্য MUL মানে মাল্টিপ্লিকেশনের সংকেত আর কি, আর ভাগ করার জন্য DIV বা ডিভ। এগুলি হচ্ছে অ্যাসেম্বলি ভাষার গাণিতিক কোড, যেগুলির মাধ্যমে আমরা প্রোগ্রাম রচনা করে থাকি। অ্যাসেম্বলি ভাষার কিছু নির্দেশসমূহ দেখব। অ্যাসেম্বলি ভাষার 4টা নির্দেশ: লেভেল, অপকোড, অপারেন্ড, কমেন্ট। আমি একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, অ্যাসেম্বলি ভাষার সাধারণত 4টা নির্দেশ, 4টা নির্দেশের মাধ্যমে অ্যাসেম্বলি ভাষা রচিত হয়: লেভেল, অপকোড, অপারেন্ড, কমেন্ট। পরের প্রশ্নে যাই। লেভেল কি? লেভেল হচ্ছে এই একটি সাংকেতিক অ্যাড্রেস যেখান থেকে স্টার্ট করে। এইখানে এবার আসে অপকোড কি? অপকোড হচ্ছে বিভিন্ন রকম কোড। যেমন আমরা এই যে যোগ করার জন্য লিখে থাকি ADD, বিয়োগ করার জন্য লিখে থাকি SUB, এগুলি হচ্ছে নেমনিক কোড, যাকে অপকোড বলে। কিছু অপকোড আমি এখানে উপস্থাপন করলাম, যেমন কোড এই যে LDA, যার কাজ লোড করা, STA স্টোর করা, CLR ক্লিয়ার করা, ADD যোগ করা, SUB বিয়োগ করা, এগুলি বোঝায়। আরও রয়েছে MUL গুণ করা, DIV ভাগ করা, JMP জাম্প দেয়া। আরও রয়েছে, লক্ষ্য করি, INC মানে ইনক্রিমেন্ট, DEC ডিক্রিমেন্ট, এক এক করে বাড়বে, ইনক্রিমেন্ট মানে DEC মানে এক এক করে কমবে, IMP ইনপুট, আউট মানে আউটপুট, STP মানে স্টপ। এইগুলি হচ্ছে অ্যাসেম্বলি ভাষার বিভিন্ন নেমনিক কোড, যার এক একটা কাজ। এবার আমরা অপারেন্ড কি সেটা জানবো প্রোগ্রামিংয়ের। অপারেন্ড কি? অপারেন্ড হচ্ছে অপকোড যার উপর ভিত্তি করে কাজ করে, তাকে অপারেন্ড বলে। যেমন উদাহরণস্বরূপ বলতে পারি y সমান a add b, মানে অ্যাড হচ্ছে অপারেটর কোড, আর AB এগুলো হচ্ছে অপারেন্ড। এখানে A এবং B হচ্ছে অপারেন্ড, আর ADD হচ্ছে অপকোড। তাহলে অপকোড কাজ করবে কিন্তু A আর B এর উপরে, সেজন্য বলা হচ্ছে অপকোড যার উপর কাজ করে তাকে অপারেন্ড বলে। মধ্যম স্তরের প্রোগ্রামিং ভাষা কোনটি? সি প্রোগ্রাম, তাই না? সি হচ্ছে মধ্য স্তরের প্রোগ্রামিং ভাষা। মধ্য স্তরের ভাষা হচ্ছে সেই ধরনের প্রোগ্রামিং ভাষা যে ভাষা ব্যবহার করে উচ্চ স্তরের কাজও করা যায়, নিম্ন স্তরের কাজও করা যায়। উচ্চ স্তরের কাজও করা যায়, নিম্ন স্তরের কাজও করা যায়। এইখানে সি একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা এবং সি একটি মধ্য স্তরের প্রোগ্রামিং ভাষাও বলা হয়, কারণ সি ভাষা ব্যবহার করে আমরা উচ্চ স্তরের, নিম্ন স্তরের উভয় কাজ সমাধান করতে পারি। মধ্যস্তরের ভাষার কিছু বৈশিষ্ট্য আছে। এই ভাষা লিখিত প্রোগ্রাম যে কোনো কম্পিউটার নির্বাহ করা যায়, ভুল হলে সংশোধন করা সহজ, এবং এটি লেখাও তুলনামূলক সহজ, যেমন সি প্রোগ্রাম লেখা সহজ। কমেন্ট কি? সাধারণত প্রোগ্রামের কোনো অংশ সম্পর্কে যদি কোনো কিছু বোঝানোর দরকার হয় তো কমেন্ট আকারে ভিতরে লিখে রাখতে হয়। কমেন্ট মানে ব্যাখ্যা আকারে ভিতরে লিখে রাখি, ওটাকে কমেন্টস বলে। এবং কমেন্ট সবসময় ব্রাউজার সেটা এড়িয়ে চলে, আউটপুট আকারে দেখায় না, ওটা ভিতরে থাকে। উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা কি? উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা হচ্ছে প্রোগ্রাম সহজে রচনাযোগ্য, অর্থাৎ ইংরেজি অক্ষর ব্যবহার করে রচিত প্রোগ্রামকেই উচ্চ স্তরের ভাষা বলে। ইংরেজি অক্ষর ব্যবহার করে এই উচ্চ স্তরের ভাষা রচিত হয়। পরের প্রশ্ন, উচ্চ স্তরের ভাষার কিছু উদাহরণ লিখব। যেমন সি ল্যাঙ্গুয়েজ একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, C++ উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, জাভা, ভিজুয়াল বেসিক, ওরাকল, অ্যালগল, পাইথন। তো এইগুলি হচ্ছে, আর একটু দেখি, এইগুলি হচ্ছে উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার কিছু বৈশিষ্ট্য আছে।
এটি মানুষের ভাষার সাথে মিল আছে, মানে কি মানুষ তো ইংরেজি ভাষা বুঝতে পারে, ইংরেজি ভাষার সাথে মিল আছে এবং এই প্রোগ্রাম লেখা সহজ এবং মানুষ সহজেই বুঝতে পারে, যেহেতু ইংরেজি ভাষা সবার কাছে গ্রহণযোগ্য। এটা আমি একটু স্কিপ করে যাচ্ছি। এবার উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ। উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা বিভিন্ন প্রকার হয়ে থাকে, যথাক্রমে সাধারণ কাজের ভাষা এবং বিশেষ কাজের ভাষা। সাধারণভাবে সব কাজ করা যায় এই ধরনের ভাষাকে বলা হয় জেনারেল পারপাস ল্যাঙ্গুয়েজ বা সাধারণ কাজের ভাষা, এবং বিশেষ বিশেষ কাজ করার জন্য যে প্রোগ্রাম রচিত হয় তাকে বলে বিশেষ কাজের ভাষা। সাধারণ কাজের ভাষা বলতে কি বুঝি কিছুক্ষণ আগে বলেছি। সাধারণ কাজের জন্য উপযোগী ভাষাকে হচ্ছে সাধারণ কাজের ভাষা। স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ কাকে বলে? যেসব ভাষা বিশেষ বিশেষ কাজের জন্য উপযোগী তাদেরকে বলা হয় স্পেশাল পারপাস ল্যাঙ্গুয়েজ অথবা বিশেষ কাজের ভাষা। যেমন এই যে কবল, অ্যালগল, ফোরট্রান এগুলি বিশেষ বিশেষ কাজের জন্য ব্যবহার করা হয়। যেমন গণিতের জন্য অ্যালগল, ফর্মুলা ট্রান্সলেটরের জন্য, বিজ্ঞানীদের জন্য ফোরট্রান, এগুলি বিশেষ বিশেষ কাজ করে। নিম্ন স্তরের ভাষা কি? প্রথম প্রজন্মের ভাষা এবং দ্বিতীয় প্রজন্মের অ্যাসেম্বলি ভাষাকে নিম্ন স্তরের ভাষা বলে। প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ ইতিপূর্বে আলোচনা করেছিলাম, আর এটা দেখাচ্ছি না। উদাহরণ, এখানে উচ্চ স্তরের ভাষার কিছু উদাহরণ আছে, যেমন লক্ষ্য করি এই যে সি, সি প্লাস প্লাস, জাভা, ভিজুয়াল বেসিক, ওরাকল, অ্যালগল, পাইথন, এগুলি কিন্তু সব উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। আরও আছে, এখানে আমি কয়েকটা উপস্থাপন করেছি। পরের প্রশ্ন লক্ষ্য করি, চতুর্থ প্রজন্মের ভাষা বা 4GL। 4GL এর পূর্ণরূপ হচ্ছে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারের সহজে ব্যবহারযোগ্য তৈরিকৃত বিশেষ ধরনের ভাষাকে চতুর্থ প্রজন্মের ভাষা বলে। কম্পিউটারে সহজে ব্যবহার করা যায় এমন ভাষাকে বিশেষভাবে তৈরি করা হয়েছে, যাকে বলা হয় 4GL। 4GL 1970 সালে তৈরি হয়, যেমন SQL, ভিজুয়াল বেসিক, ওরাকল, ফোকাস, এগুলি সবই হচ্ছে 4GL। চতুর্থ প্রজন্মের ভাষা বৈশিষ্ট্য। চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে, এটিকে র্যাপিড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট বা RAD বলে, এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। এবং এই ধরনের ভাষা মেশিন ভাষায় রূপান্তর করার জন্য অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হয়। চতুর্থ প্রজন্মের ভাষার কিছু অসুবিধা আছে। এটা মেমোরি বেশি লাগে, আকারে বড় হয়, কম্পিউটারের ধারণ ক্ষমতা নির্ভর করে তার অবস্থান উপর, কম্পিউটারের ভার্সনের উপর বা মেমোরির উপর, মেমোরি সাইজের উপর। অনুবাদক প্রোগ্রাম একটি সমস্যা, কারণ এই চতুর্থ প্রজন্মের ভাষা সবসময় অনুবাদ করে নিতে হয় রান করার আগে। পঞ্চম প্রজন্মের ভাষা কি? পঞ্চম প্রজন্মের ভাষার ইংরেজি হচ্ছে 5GL। 5GL এর পূর্ণরূপ ফিফথ জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই না? ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এই ধরনের ভাষাকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করা হয়ে থাকে। প্রোলগ, OPS5, মার্কারি, আরও আছে, আমি কয়েকটা এখানে উপস্থাপন করেছি। এগুলোকে বলা হয় এই পঞ্চম প্রজন্মের ভাষা। পরের প্রশ্ন, সাধারণ কাজের ভাষা। এই কথাটা একবার বলেছি আমি। সি ভাষা কি? এটা দারুণ একটি প্রশ্ন। সি একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা, যা 1970 সালে আমেরিকার বেল ল্যাবরেটরিতে ডেনিস রিসি আবিষ্কার করে সি ভাষা। এবং সি ভাষা তৈরি হয় BCPL থেকে। সি ভাষাকে অন্যান্য ভাষার জনকও বলা হয়। পরের প্রশ্ন লক্ষ্য করি,
সি প্লাস প্লাস বলতে কি বুঝি, তাই না? সি প্লাস প্লাস হচ্ছে সি ভাষার আপগ্রেড ভার্সন। সি প্লাস প্লাস একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। 1980 সালের বিজার্নে স্ট্রাউস্ট্রোপ, এই যে স্ট্রাউস্ট্রোপ সি প্লাস প্লাস আবিষ্কার করে। সি প্লাস প্লাসকে সি ভাষার বর্ধিত রূপ বা সুপারসেটও বলা হয় এবং 1985 সালে সি ভাষার বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হয়। সি ভাষাকে অবজেক্ট ওরিয়েন্টেড এর সুবিধা রয়েছে সি প্লাস প্লাস। জাভা কি? জাভা একটি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষা। 1991 সালের শেষের দিকে এটি শুরু হয় এবং বাণিজ্যিকভাবে 1995 সাল থেকে কার্যক্রম শুরু হয়। সান মাইক্রো সিস্টেমের এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভাষাই হলো মূলত জাভা এবং জাভার পূর্ব নাম ছিল অক, ও এ কে। ওরাকল কি? ওরাকল হচ্ছে একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা যা 1977 সালে তৈরি হয়। ওরাকল সম্পর্কে আরও কিছু তথ্য লক্ষ্য করি। ওরাকল কিন্তু একটি RDBMS মানে ডেটাবেস সফটওয়্যার, আর RDBMS এর পূর্ণরূপ হচ্ছে রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, RDBMS। ওরাকল হচ্ছে একটি RDBMS বা ডেটাবেস সফটওয়্যার। ওরাকলের আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটি অনেক শক্তিশালী একটি প্রোগ্রাম যা ব্যবহার করে খুব সহজে ডেটাবেস পরিচালনা করা যায়। পরের প্রশ্ন, কিউ বেসিক কি? এটি একটি প্রোগ্রামিং ভাষা এবং এটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। কিউ বেসিক হলো একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। 1991 সালে মাইক্রোসফট এটি তৈরি করে, যা উইন্ডোজ অপারেটিং সিস্টেম নামেও পরিচিত ছিল এবং ভিজুয়াল বেসিকের বর্তমান ভার্সন হচ্ছে এই VB.NET। এটা একটি ভার্সন। ভিজুয়াল বেসিকের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস রয়েছে, চিত্রভিত্তিক কমান্ডের ব্যবস্থা আছে এখানে। পরের প্রশ্ন লক্ষ্য করি, অ্যালগল কি? অ্যালগলের পূর্ণরূপ হচ্ছে অ্যালগরিথমিক ল্যাঙ্গুয়েজ। অ্যালগলের পূর্ণরূপ। অ্যালগল একটি উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা। 1958 সালে অ্যালগল আবিষ্কার হয় মূলত গবেষণার কাজে। এটি প্রথমে গবেষণার কাজে ব্যবহার করা হতো। অ্যালগরিথমিক ল্যাঙ্গুয়েজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল প্রোগ্রামিং ভাষা সম্পর্কে। এবার এই যে প্রোগ্রামিং ভাষার আরও কিছু তথ্য আলোচনা করব। বিভিন্ন পর্ব আমি একসাথে করেছি। তো অনুবাদক প্রোগ্রাম কি? যে প্রোগ্রামিংয়ের সাহায্যে উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে। অনুবাদক প্রোগ্রামটাকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ জানার জন্য, কেননা এটা ছাড়া আমরা বিশেষ করে উৎস প্রোগ্রাম, সোর্স প্রোগ্রাম এগুলি বুঝবো না। উৎস প্রোগ্রাম, সোর্স প্রোগ্রামে কীভাবে সোর্স প্রোগ্রাম থেকে উৎস প্রোগ্রামে কনভার্ট হয় সেটাও বুঝবো না যদি অনুবাদক প্রোগ্রাম না বুঝি। তো অনুবাদক প্রোগ্রাম হচ্ছে যে প্রোগ্রামের সাহায্যে সোর্স প্রোগ্রামকে বা উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে রূপান্তর করা হয়। যেমন এই যে আমি এখানে চিত্র দেখাচ্ছি, উচ্চ স্তরের লিখিত ভাষাকে সোর্স প্রোগ্রাম বলে, আর অনুবাদক প্রোগ্রাম হচ্ছে ট্রান্সলেটর প্রোগ্রাম আর মেশিন ভাষা। অর্থাৎ উচ্চ স্তরের ভাষা লিখিত প্রোগ্রামকে মেশিন প্রোগ্রামে রূপান্তরের জন্য যে অনুবাদক প্রোগ্রামের দরকার হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বা ট্রান্সলেটর প্রোগ্রাম বলে। অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ একটু উদাহরণ দিচ্ছি, এরপর প্রকারভেদ দেখাচ্ছি। এই যে অনুবাদক প্রোগ্রাম সাধারণত অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার এটা হয়। তারপরে আমি একটু আরেকটি জিনিস আলোচনা করব, উৎস প্রোগ্রাম বলতে কি বুঝি, তাই না? উৎস প্রোগ্রামের ইংরেজি হচ্ছে সোর্স প্রোগ্রাম। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম, আর মেশিন ভাষা বাদে অন্য যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় এই সোর্স কোড। এই যে লক্ষ্য করি, মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম ছাড়া যে কোনো ভাষায় লিখিত প্রোগ্রামকেই
ওই উৎস প্রোগ্রাম বলে বা সোর্স কোড বলে। যেমন এই যে আমি এখানে একটি প্রোগ্রাম রচনা করলাম, এটা হচ্ছে এই উচ্চ স্তরের ভাষায় লিখিত প্রোগ্রাম। আর এইটাকে আমি যদি 0 এবং 1-এ রূপান্তর করতে চাই, মেশিন ভাষায় রূপান্তর করতে চাই, তাহলে তাকেই বলা হবে বিশেষ করে অবজেক্ট প্রোগ্রাম। বস্তু প্রোগ্রাম বা অবজেক্ট প্রোগ্রাম কি? দারুণ একটি প্রশ্ন। কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে বস্তু প্রোগ্রাম। যেমন 0 এবং 1 ব্যবহার করে যে ভাষা রচিত হয় তাকে মেশিন ভাষা বলে, তাকে প্রথম প্রজন্মের ভাষা বলে, এবং এটিকে অবজেক্ট প্রোগ্রামও বলে। অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম হচ্ছে মেশিন ভাষায় লিখিত প্রোগ্রাম। 0 আর 1 অনেক সহজ, এক কথায়। অনুবাদক প্রোগ্রামের প্রকারভেদ। অনুবাদক প্রোগ্রাম বিভিন্ন ধরনের আছে, যথাক্রমে কম্পাইলার, অ্যাসেম্বলার, ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। পরের প্রশ্ন, অ্যাসেম্বলার কি? অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তরের জন্য যে প্রোগ্রাম রচিত হয় তাকে অ্যাসেম্বলার বলে। অর্থাৎ অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে অ্যাসেম্বলার। যেমন এই যে লক্ষ্য করি, অ্যাসেম্বলি ভাষায় লেখা প্রোগ্রাম বাম দিকে আছে, এটাকে অ্যাসেম্বলারের মাধ্যমে মেশিন ভাষায় রূপান্তর করা সম্ভব। পরের প্রশ্ন লক্ষ্য করি, অ্যাসেম্বলারের কাজ আছে, এটি স্কিপ করে যাচ্ছি। কম্পাইলার কি? দারুণ একটি প্রশ্ন, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষায় আসে প্রায়। কম্পাইলার হলো এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা উচ্চ স্তরের ভাষা লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। কম্পাইলার হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা উচ্চ স্তরের ভাষা লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে। কম্পাইলারের বৈশিষ্ট্য হচ্ছে কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামকে একসাথে পড়ে অনুবাদ করে এবং ভুল থাকলে তা প্রদর্শন করে। একসাথে পড়ে এবং একসাথে অনুবাদ করে। এবার আসি, কম্পাইলারের কিছু সুবিধা আছে। আমাদের অনেক সময় বলে যে কম্পাইলার এবং অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার দুইটার মধ্যে ভালো কোনটা? অনেক সময় আসে, তখন কি করব? কম্পাইলারের সুবিধাগুলো লিখব আর অ্যাসেম্বলারের অসুবিধা লিখব, তারপর বলবো কম্পাইলার ভালো, বা ইন্টারপ্রেটারের অসুবিধা লিখব, বলবো যে কম্পাইলার ভালো, তাই না? যেটা ভালো বলবো তার সুবিধা লিখতে হবে। যেমন কম্পাইলারের যে সুবিধা সেটা হচ্ছে একসাথে অনুবাদ করে, ফলে গতি বেশি থাকে এবং এতে সময় কম লাগে, এবং নির্ভুলভাবে মেশিন খুব সহজেই এটি সব বুঝতে পারে। কম্পাইলারের কিছু অসুবিধাও আছে, এটাকে ডিবাগিং করতে সমস্যা হয়, এবং এর আরেকটা অসুবিধা হচ্ছে ভুল থাকলে মনিটরে একসাথে প্রদর্শন করে, তো খুঁজতে সমস্যা হয়। কম্পাইলারের অসুবিধা, আচ্ছা একটু ব্যাকে যাচ্ছি আমি। কম্পাইলারের আরও যে সমস্ত সুবিধা আছে লক্ষ্য করি, একবার কম্পাইল করার পর আর পরবর্তীতে কম্পাইল করার প্রয়োজন হয় না, এটা একটা সুবিধা। ভুল থাকলে মনিটরে একসাথে প্রদর্শন করে, এটি একটা সুবিধা। প্রিন্ট করা যায়, প্রোগ্রামের বিভিন্ন তথ্য প্রিন্ট করা যায়, এটাও একটা সুবিধা। ছাপিয়ে বের করা যায় মানে প্রিন্ট করা যায়। এবার আসি, কম্পাইলারের কিছু অসুবিধাও আছে। এটা মেমোরি জায়গা বেশি লাগে, ডিবাগিং করতে সময় বেশি লাগে, এবং ডিবাগিং করতে সময় বেশি লাগে, সংশোধন করতে সময় বেশি লাগে, কারণ একসাথে সব ভুল প্রদর্শন করে, তো সেই জন্য। ইন্টারপ্রেটার কি? ইন্টারপ্রেটার হচ্ছে এক ধরনের অনুবাদক প্রোগ্রাম যা উচ্চ স্তরের ভাষা লিখিত ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। তাহলে কম্পাইলারও অনুবাদক প্রোগ্রাম, ইন্টারপ্রেটারও অনুবাদক প্রোগ্রাম। কম্পাইলার সমস্ত প্রোগ্রাম একসাথে পড়ে, অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে আর অনুবাদ করে। এটি হচ্ছে পার্থক্য। এই যে ইন্টারপ্রেটার প্রোগ্রামের এক লাইন করে পড়ে এবং অনুবাদ করে, ভুল থাকলে তা সংশোধন করে। ইন্টারপ্রেটারের সুবিধাসমূহ: কম্পাইলার প্রোগ্রামের ভুল সংশোধন করে, পরিবর্তন হয়,
ছোট আকারে মেমোরি জায়গার দরকার হয়। ইন্টারপ্রেটারের একটা সুবিধা হচ্ছে মেমোরি কম লাগে এবং রান করতে সময়ও কম লাগে এবং এটি ইউজার ফ্রেন্ডলি। যেমন আমরা যখন সি প্রোগ্রাম লিখেছি তখন কিন্তু কোড ব্লক সি কম্পাইলার নামে একটা সফটওয়্যার ব্যবহার করেছি, যেটি কম্পাইলার। বাট ইন্টারপ্রেটার নামে আরেকটা সফটওয়্যার আছে যেটি ব্যবহার করে আমরা পাইথন লিখে থাকি, পাইথনের প্রোগ্রাম কোড লিখে থাকি। ইন্টারপ্রেটারের কিছু অসুবিধা, সময় বেশি লাগে সংশোধন করতে, এই একটা অসুবিধা। এই ইন্টারপ্রেটার আর কম্পাইলারের মধ্যে পার্থক্য দেখাবো এবার আমি একটু লক্ষ্য করি। কম্পাইলার সম্পূর্ণ প্রোগ্রামটিকে একসাথে পড়ে এবং অনুবাদ করে, আর ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে আর অনুবাদ করে। কম্পাইলার প্রোগ্রামের ভুল একসাথে প্রদর্শন করে, ইন্টারপ্রেটার এক লাইন করে পড়ে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মাঝে মধ্যে দু একটা কথা এদিক ওদিক হয়ে যাচ্ছে, মানে ঘুমায় যাচ্ছি, অনেকক্ষণ ক্লাস নিচ্ছি তো ঘুম আসতেছে, এই জন্য যাই হোক এটা দ্রুত শেষ করি, কিছুক্ষণ পরে আজান দেবে, নামাজ পড়তে যাব। কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মধ্যে আরও কিছু পার্থক্য লক্ষ্য করি। একবার অনুবাদ করার পর কম্পাইলারের অনুবাদ করার দরকার হয় না, কিন্তু ইন্টারপ্রেটারে কী হয়, বারবার অনুবাদ করতে হয়। প্রোগ্রাম নির্বাহের সময় কম লাগে, এখানে বেশি লাগে।